হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটস ইমপ্রুভ ক্লাস 9 and 10। আমি ইপসিতা ম্যাম, তোমাদের লাইফ সায়েন্সের এডুকেটর। তো আজকে আমরা কি করব? আজকে আমরা ক্লাস 10 এর যে 4 নাম্বার চ্যাপ্টার অভিব্যক্তি ও অভিযোজন, এই চ্যাপ্টার থেকে আমরা মার্কস 2 এর কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন করে নেব। এর আগে আমি তোমাদের চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2 এন্ড চ্যাপ্টার 3 অলরেডি দিয়ে দিয়েছি। যারা এখনো ভিডিওগুলি দেখোনি তারা অবশ্যই সেই ভিডিওগুলি দেখে নেবে, কারণ সেখানে কিন্তু আমি অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে ডিসকাস করেছি। এরকম ভিডিও আরো পাওয়ার জন্য তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা ছোট্ট লাইক করে দাও। তো চলো বেশি কথা না বলে আমরা আজকের ক্লাসটা শুরু করি, যেখানে কি বিভিন্ন রকমের টেস্ট পেপার, বিভিন্ন রকমের কোশ্চেন ব্যাংক ঘেটে আমি কিছু 2 মার্কসের ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো মনে হয়েছে এক্সামে আসতে পারে, সেই কোশ্চেনগুলো আজকে আমরা এখানে আলোচনা করব। তার আগে বলে দিই, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন, যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনো জয়েন করোনি, এটা সেই টেলিগ্রামের কিউআর কোড, তোমরা অবশ্যই এটা স্ক্যান করে কিন্তু সেখানে জয়েন হয়ে যাও, কারণ আমাদের সমস্ত রকম ক্লাসের পিডিএফ বা ক্লাস রিলেটেড সব আপডেট কিন্তু আমরা এখানেই কিন্তু বলে দিব। তো চলো ফার্স্টে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর যেগুলো 2 মার্কসের সেগুলো দিয়ে স্টার্ট করি। ফার্স্ট কোশ্চেন কি আছে দেখো, এখানে কি বলছে? কোন সদ্য শিকার হওয়া বন্যপ্রাণীর মাংস খাওয়াকে কেন্দ্র করে কোন বনাঞ্চলে প্রাণীদের মধ্যে কি কি সংগ্রাম দেখা দিতে পারে। এরকম কোশ্চেন কিন্তু টেস্ট পেপারের অনেক জায়গায় অনেক ইয়েতে কিন্তু ছিল। কি বলছে তাহলে? কোন সদ্য শিকার হওয়া বন্যপ্রাণীর মাংস খাওয়াকে কেন্দ্র করে বনাঞ্চলের প্রাণীদের মধ্যে কি কি সমস্যা দেখা দিতে পারে। তো দেখো ফার্স্টে আমরা বলবো একটা অন্তঃপ্রজাতি সংগ্রাম দেখা দিতে পারে। ঠিক আছে, অন্তঃপ্রজাতির সংগ্রাম জিনিসগুলো আমি বলে দিচ্ছি। নেক্সট 2 নাম্বার আমরা বলতে পারি আন্তঃপ্রজাতি সংগ্রাম। এন্ড 3 নাম্বার আমরা বলতে পারি প্রাকৃতিক সংগ্রাম। ঠিক আছে, মানে কি? মনে করো কোনো একটা বনে কোনো একটা কিছু মরছে যেখানে ওরা শিকার করছে, এবার এখানে এটা ওরা মাংসটা খাবে। এবার অন্তঃপ্রজাতি মানে কি? মনে করো বাঘ আর বাঘের মধ্যে সংগ্রাম, কারা কারা খাবে, কোন বাঘরা খাবে। ঠিক আছে, বাঘের মধ্যে লড়াই হচ্ছে, যদি সেম প্রজাতির মধ্যে যদি লড়াই হয়, সেম প্রজাতির মধ্যে, তাহলে আমরা এটাকে আমরা বলবো অন্তঃপ্রজাতি। এবার মনে করো এখানে আন্তঃপ্রজাতি, আন্ত মানে কি? মনে করো বাঘ আর সিংহের মধ্যে সংগ্রাম। কিসে? বাঘ আর সিংহের। তাহলে এটা কি দুটো আলাদা আলাদা প্রজাতির মধ্যে সংগ্রাম, তাহলে এটা বাঘ সিংহের মধ্যে, এটাকে আমরা বলবো আন্তঃপ্রজাতিক সংগ্রাম। এবার আছে এখানে প্রাকৃতিক সংগ্রাম, মানে এই যে যারা জয়ী হবে, এই যে শিকারটা হলো, মাংসটা খাবে, এবার কোন দল খাবে এটা নিয়ে কি একটা প্রাকৃতিক সংগ্রাম হচ্ছে ওদের মধ্যে। এবার যারা খাবে তারাই তো প্রকৃতির বুকে টিকে থাকবে, আর অপরজন খাবে পৃথিবী থেকে বিদায় নেবে। তো এটা হচ্ছে আমাদের সেই প্রাকৃতিক সংগ্রাম, অর্থাৎ ওরা কি করবে? সেই প্রতিকূলতাকে ওরা জয় করবে। বোঝা গেল? তাহলে কোনো একটা বনে শিকার হওয়া বন্যপ্রাণীর মাংস খাওয়াকে কেন্দ্র করে কি কি সংগ্রাম হতে পারে? আন্তঃপ্রজাতি সংগ্রাম, অন্তঃপ্রজাতির সংগ্রাম। অন্ত মানে নিজেদের মধ্যে, আন্ত মানে দুটো আলাদা প্রজাতির মধ্যে, আর প্রাকৃতিক মানে যেটা বলে দেওয়া, সেটা কি? এই বিভিন্ন প্রতিকূলতাকে জয় করে নিজেকে জয়ী করা। ওকে, নেক্সট 2 নাম্বার কোশ্চেন। দেখো দেখো কোশ্চেন গুলো আমি তোমাদের বলে দিচ্ছি ভালো মতো, তোমরা কিন্তু একটু বাড়িতে নোটস বানাবে, ভালো মতো লিখবে। ঠিক আছে, যদি কারো কোনো প্রবলেম হয় তোমরা আমাদের কমেন্টে জানাবে। ঠিক আছে, নেক্সট, একটি রুই মাছ কিভাবে জলের ওপরে ভেসে ওঠে বা জলের গভীরে ডুবে যায়? দেখো আমরা জানি রুই মাছের পটকার অভিযোজন হয়েছে। এবারে এই রুই মাছের যে পটকা, এখানে দুটো অংশ থাকে। ঠিক আছে, মোটামুটি একটা আঁকলাম। আচ্ছা দাঁড়াও, ভালো মতো করে দিচ্ছি। ঠিক আছে, এটা মনে করো রুই মাছের পটকা, এটা হচ্ছে আমার অগ্র প্রকোষ্ঠ, এটা আমার অগ্র প্রকোষ্ঠ, এবং এটা হচ্ছে আমার পশ্চাৎ প্রকোষ্ঠ। ঠিক আছে, এটা আমার পশ্চাৎ প্রকোষ্ঠ। এবারে অগ্র প্রকোষ্ঠটাকে আমরা বলবো হচ্ছে রেড গ্ল্যান্ড, এটাকে আমরা বলবো রেড গ্ল্যান্ড। ওকে, এই রেড গ্ল্যান্ড কি করে? এই রেড গ্ল্যান্ড হচ্ছে আমাদের গ্যাস উৎপাদনে সাহায্য করে। এটা কি করে? আমাদের গ্যাস উৎপাদনে সাহায্য করে। যার ফলে কি? যার ফলে হচ্ছে মাছ জলের মধ্যে ভেসে থাকে, এবং এটার ফলে কি হয়? মাছ ভেসে থাকে। ঠিক আছে, মাথায় থাকবে। এবং এখানে কি আছে?
পশ্চাৎ প্রকোষ্ঠ, পশ্চাৎ প্রকোষ্ঠ হচ্ছে রেটিয়া মিরাবিলিস। এটা কি আমার রেটিয়া মিরাবিলিস। ওকে, এটা কি করে, এই যে অগ্রপ্রকোষ্ঠিত গ্যাসটা যে উৎপাদন হলো এটা ও শোষণ করে নিচ্ছে, ঠিক আছে, এটা কি গ্যাস শোষণ করে, যার ফলে কি হচ্ছে, মাছ জলের গভীরে চলে যায়, গভীরে ডুবে যায়। মাথায় থাকবে কি বললাম তাহলে, এই যে পটকাটা, এটা হচ্ছে পটকার বৈশিষ্ট্যটা, অভিযোজনগত বৈশিষ্ট্য, যেখানে দুটো খণ্ড, একটা অগ্রপ্রকোষ্ঠ আরেকটা পশ্চাৎ প্রকোষ্ঠ। এই অগ্রপ্রকোষ্ঠ হচ্ছে রেড গ্ল্যান্ড এবং পশ্চাৎ প্রকোষ্ঠ হচ্ছে রেটিয়া মিরাবিলিস। এবার এই রেড গ্ল্যান্ড কি করে, ও গ্যাস উৎপাদন করতে সাহায্য করে, যার ফলে কি মাছ জলের মধ্যে ভেসে থাকতে পারে, এবং রেটিয়া মিরাবিলিস কি গ্যাস শোষণ করে, যার ফলে কি হয়, মাছটা কিন্তু জলের গভীরে চলে যায়। বোঝা গেল, এই গেল যে একটি রুই মাছের কিভাবে জলের ওপরে ভেসে ওঠে বা জলের গভীরে চলে যায়। নেক্সট 3 নাম্বার কি আছে, অভিব্যক্তিতে নিষ্ক্রিয় অঙ্গের গুরুত্ব কি। অভিব্যক্তিতে নিষ্ক্রিয় অঙ্গের গুরুত্ব কি, আমরা জানি নিষ্ক্রিয় অঙ্গ মানে কি, যেগুলো একসময় আগে অতীতকালে এগুলো কার্যকর ছিল, কিন্তু এতদিন ধরে এগুলো কোনো কাজ না হওয়ার ফলে যে অঙ্গগুলো আস্তে আস্তে লুপ্তপ্রায় হয়ে গেছে, যেমন কি অ্যাপেন্ডিক্স, কক্সিস, এগুলো কি সব আমাদের নিষ্ক্রিয় অঙ্গ, যে এগুলো কিন্তু সুদূর অতীতে কিন্তু এগুলো কিন্তু কার্যকর ছিল, কিন্তু আস্তে আস্তে এগুলো কোনো কাজ না থাকা এখন এগুলো কিন্তু নিষ্ক্রিয় অবস্থা হয়ে গেছে। তার মানে এই যে নিষ্ক্রিয় অঙ্গ, এটার অভিব্যক্তিতে এটার গুরুত্ব কি, কি গুরুত্ব, এটা আমরা জানতে পারি যে পূর্বপুরুষটা কিরকম ছিল, যে বা পূর্বপুরুষ থেকে এটা আমাদের এসেছে, তো এটা আমাদের পূর্বপুরুষ সম্পর্কে জ্ঞান লাভ করে, ঠিক আছে। যেটা আমরা পূর্বপুরুষ সম্পর্কে জ্ঞান লাভ করি, এবং আমাদের পূর্বপুরুষের কিরকম ছিল, যে আমরা যে আমাদের আদি পূর্বপুরুষ থেকে যে আমরা এসেছি এটা কিন্তু আমরা বুঝতে পারি, ঠিক আছে। তাহলে এই নিষ্ক্রিয় অঙ্গটা আমি কি বললাম, যেটা কি আগে কার্যকর ছিল কিন্তু এখন কোনো কাজ, কিন্তু এখন নিষ্ক্রিয়, ঠিক আছে, যেগুলো কি আগে কার্যকর ছিল এখন নিষ্ক্রিয়। তাহলে নিষ্ক্রিয় অঙ্গের এক্সাম্পলটা কি, যেমন আমরা কি বলতে পারি, অ্যাপেন্ডিক্স বা কক্সিস, কি, ঠিক আছে। এই গেল অভিব্যক্তিতে নিষ্ক্রিয় অঙ্গের গুরুত্ব, ক্লিয়ার। তোমরা যদি এরকম কোশ্চেন যদি আরো সলভ করতে চাও, কি করে লিখবে, খাতা কি করে জমা দিবে এক্সামে, বা খাতার প্যাটার্নটা কিরকম, এরকম যদি তোমরা জানতে চাও, তোমরা অবশ্যই কিন্তু আমাদের র্যাঙ্কার্স ব্যাচে জয়েন করো। এখানে কিন্তু আমরা অলরেডি এরকম টাইপের প্রচুর কোশ্চেন করাচ্ছি, কি করে লিখবে সেটা কিন্তু আমরা ওদের শিখিয়ে দিচ্ছি। এখানে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, তোমরা কিন্তু অবশ্যই কল করে ব্যাচটা জয়েন করে নাও, কারণ এখন কিন্তু হাতে আর টাইম নেই, এবং ব্যাচের প্রাইস কিন্তু ভীষণই রিজনেবল, কত 649। তো এখন আর লেট করো না, কারণ তোমাদের সামনেই জীবনের সবচেয়ে বড় এক্সাম, যেটা কিনা মাধ্যমিক। তো এটা যদি একবার যদি কারো খারাপ হয়ে যায়, তখন কিন্তু তোমরা কিন্তু আর কিছু করতে পারবে না। তাই তোমাদের এখন থেকে জানতে হবে কি করে পরীক্ষার খাতাটা রিপ্রেজেন্টেশন করবো, বা কি করে লিখবো কোনো অ্যান্সারকে, এগুলো কিন্তু আমাদের জানতে হবে, এবং কোনটার জন্য আমাদের ছবি দরকার, কোনটার জন্য দরকার নেই, এগুলো কিন্তু আমাদের জানতে হবে। এবং ভালো রেজাল্ট করার জন্য তোমাদের কি দরকার, তোমাদের মক টেস্ট দেওয়াটা ভীষণ দরকার, এবং এই মুহূর্তে তোমাদের টেস্ট পেপার সলভ করাটাও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ, এবং এখানে কিন্তু আমরা সবকিছুই কিন্তু তোমাদের শেখাচ্ছি। ওকে, নেক্সট 4 নাম্বার কোশ্চেন কি আছে দেখো, এখানে সমসংস্থ ও সমবৃত্তীয় অঙ্গের দুটি পার্থক্য লেখো। সমসংস্থ অঙ্গ এবং সমবৃত্তীয় অঙ্গ, তাহলে সমসংস্থ অঙ্গটা কি আর সমবৃত্তীয় অঙ্গটা কি। দেখো, সমসংস্থ অঙ্গ হচ্ছে যেগুলার গঠন বা উৎপত্তি এক কিন্তু কার্য আলাদা।
তাহলে সমসংস্থ অঙ্গ কি? যেসব অঙ্গের গঠন একই কিন্তু কাজ ভিন্ন। ঠিক আছে, এদেরকে আমরা বলে থাকি সমসংস্থ অঙ্গ। আর সমবৃত্তীয় কি? যেসব অঙ্গের গঠন আলাদা, গঠন আলাদা ও কার্য একই। ওকে, মাথায় রাখবে সমসংস্থ মানেই কিন্তু এদের গঠনগুলো এক, কাজটা হবে ভিন্ন। কিন্তু এখানে কি গঠনটা হবে আলাদা কিন্তু কাজটা কিন্তু এখানে হবে একই। এবং আরো আমাদের দিতে বলছে, সবসময় মাথায় রাখবে যখনই বলবে দুটি পার্থক্য লেখো, কেউ কিন্তু এই একটা আর সেকেন্ড পয়েন্টে উদাহরণ দিয়ে ছাড়বে না। উদাহরণকে কিন্তু আমরা কাউন্ট করতে পারি না, ওটা কিন্তু আলাদা। তো এখানে মানে একটা এবার আরেকটা লিখতে হবে। যে কি বলতে পারি? সমসংস্থ অঙ্গ অপসারী বিবর্তনকে সমর্থন করে এবং সমবৃত্তীয় অঙ্গ অভিসারী বিবর্তনকে সমর্থন করে। তো এটা কি বলতে পারি? এটা অপসারী বিবর্তনকে সমর্থন করে এবং ওটা কি করে? আমাদের অভিসারী বিবর্তনকে সমর্থন করে। ঠিক আছে, এবার আমরা কি করব? এবার আমরা এখানে এক্সাম্পল গুলো লিখব, যে সমসংস্থ অঙ্গের এক্সাম্পল আর সমবৃত্তীয় অঙ্গের এক্সাম্পল কি হবে। তাহলে আমরা এক্সাম্পল কি দিতে পারি? এখানে আমরা বলতে পারি যে মানুষের হাত, ঘোড়ার অগ্রপাত, পাখির ডানা। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি বলতে পারি? পাখির ডানা, ঘোড়ার অগ্রপথ। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের সব সমসংস্থ অঙ্গ, যে এদের গঠনটা এক কিন্তু কাজটা কিন্তু ওদের আলাদা, বা তিমির ফ্লিপার যাই হোক। আর এখানে আমরা বলতে পারি পাখির ডানা ও পতঙ্গের ডানা। ঠিক আছে, পতঙ্গের ডানা, যেটা দেখো এদের গঠনটা কিন্তু ওদের আলাদা কিন্তু ওদের কাজ কিন্তু ওদের একই। মাথায় থাকবে, বোঝা গেল? এই কোশ্চেনটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট। সমসংস্থ অঙ্গ, সমবৃত্তীয় অঙ্গ বা এরকম পার্থক্য না আসে এখানে কিন্তু শুধু ওই কাকে বলে সেটাও কিন্তু আসতে পারে। নেক্সট 5 নাম্বার কোশ্চেন কি বলছে? শিম্পাঞ্জিদের সমস্যা সমাধানে তাদের আচরণগত দুটি বৈশিষ্ট্য লেখো। কি হবে? আমরা জানি শিম্পাঞ্জিরা কি করে, ওদের এই ওরা হচ্ছে বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করে নিজেদেরকে সেফ রাখার জন্য, এবং ওরা কি করে? ওরা হচ্ছে পাথর ব্যবহার করে কি বিভিন্ন রকমের ফলের খোসা ছাড়ানোর জন্য। তার মানে এগুলো কি? এগুলো কিন্তু ওদের এই বুদ্ধির কিন্তু পরিচয়। যেটা কি বলতে পারি আমরা? ওরা পাথর সরঞ্জাম হিসেবে ব্যবহার করে। ফলের খোসা ছাড়াতে। ঠিক আছে, এমনকি ও যদি কোনো রকম শিম্পাঞ্জি যদি কোনো রকম পরজীবী যারা আক্রান্ত হয় তাহলে ও নিজেই কিন্তু ভেষজ উদ্ভিদ খায়। তাহলে এর ফলে কি হচ্ছে? পরজীবীটা আক্রান্ত আর থাকছে না। এবং আমরা কি বলতে পারি? যদি শিম্পাঞ্জি পরজীবী দ্বারা আক্রান্ত হয় পরজীবী দ্বারা আক্রান্ত হয় তাহলে ভেষজ উদ্ভিদ কি গ্রহণ করে। ঠিক আছে, গ্রহণ করে। এগুলো কি? এগুলো হচ্ছে শিম্পাঞ্জিদের বুদ্ধিমত্তার পরিচয়। ঠিক আছে, ওদের যে আচরণগত যে সমস্যা হচ্ছে সমাধান, এগুলো হচ্ছে ওদের পরিচয়। ওরা এইভাবে ওদের গুলোকে কিন্তু ওরা সমাধান করে। নেক্সট 6 নাম্বার, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ ব্যাখ্যা করো। এটা কার থিওরি? এটা কিন্তু আমাদের ল্যামার্ক থিওরি। এটা কে বলেছিল? এটা ল্যামার্ক। ল্যামার্ক কি বলেছিল? যে
জীব তার জীব দশায় যেই বৈশিষ্ট্যগুলো অর্জন করে সেটা কিন্তু প্রত্যেকটা প্রজন্মতে অল্প অল্প করে সঞ্চারিত হয়। এটার এক্সাম্পল হিসেবে উনি কি দিয়েছিল, যে জিরাফের লম্বা গলা। এবার একদিনে কি জিরাফের গলাটা লম্বা হয়ে গেছে? হয়নি। অনেকটা প্রজন্ম আস্তে আস্তে, মানে বলতে চাইছে যে এই ক্যারেক্টারটা প্রত্যেকটা প্রজন্মে অল্প অল্প জমতে জমতে একসময় সেটা সেই গিয়ে জিরাফের গলাটা লম্বা হয়েছে। তার মানে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণটা কি, যে জীবের প্রত্যেকটি জীব দশায় সে তার জীবনকালে কিছুটা করে বৈশিষ্ট্য সঞ্চারিত করছে, যেটা পরবর্তী নেক্সট জেনারেশনে সঞ্চারণ হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা কি বলতে পারি, জীব দশায় কিছু বৈশিষ্ট্য সঞ্চারিত করে পরবর্তী প্রজন্মে সঞ্চারিত করে। সঞ্চারিত করে, যেমন এটার এক্সাম্পল আমরা কি বলতে পারি, জিরাফের লম্বা গলা। ঠিক আছে, এটা কি একবারই তো জিরাফের গলাটা লম্বা হয়নি, বিভিন্ন কালক্রমে আস্তে আস্তে এই জিরাফের এই গলার কিন্তু আমরা পরিবর্তনটা দেখতে পাই। বোঝা গেল? তাহলে এটা মাথায় রাখবে। এই কোশ্চেনটা যদি শর্ট কোশ্চেনও আসে যে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ এই মতবাদটি কার, তখন কিন্তু আমাদের বলতে হবে ল্যামার্কের, এবং এই 2 মার্কসও দিয়ে দেয় যে এই অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণটা জিনিসটা কি। তখন বলতে হবে তার জীবদশায় প্রতিটি প্রজন্মে অল্প অল্প করে বৈশিষ্ট্য জমা করতে করতে পরবর্তী প্রজন্মে সঞ্চারিত করে। ঠিক আছে, নেক্সট কি বলছে আবার 7 নাম্বার, বিজ্ঞানী মিলার ও উরে তাদের পরীক্ষায় উপাদান ব্যবহার করে, তাদের পরীক্ষায় কি কি উপাদান ব্যবহার করে সেটি লেখো। কি কি উপাদান অর্থাৎ কি কি জিনিস ব্যবহার করে, কোশ্চেনটা একটুখানি ভুল আছে। পরীক্ষায় ঠিক আছে, কি হবে, কি কি গ্যাস ব্যবহার করেছিল, মিথেন, অ্যামোনিয়া আর হাইড্রোজেন। তো এখানে কি লিখতে পারি আমরা, মিথেন, অ্যামোনিয়া আর কি, হাইড্রোজেন। তাহলে এটার অনুপাত কি হবে, 2:2:1। সবসময় মাথায় রাখবে হাইড্রোজেনটা কিন্তু 1। অনেক সময় এগুলো কি করে এমসিকিউতে কোশ্চেনটা দিয়ে দেয়, তখন মনে করো হাইড্রোজেনটাকে মিডিলে দিয়ে দেয়। মাথায় রাখবে হাইড্রোজেনটা যে পজিশনে থাকবে 1টা কিন্তু আমরা সেই পজিশনে লিখবো, কারণ হাইড্রোজেনটা কিন্তু 1 হবে আর মিথেন আর অ্যামোনিয়াটা কিন্তু 2 হবে। মাথায় থাকবে, ক্লিয়ার? নেক্সট এবার কি আছে, ল্যামার্কের অঙ্গের ব্যবহার এবং অব্যবহার সূত্রটি লেখো। এবার এই অঙ্গের ব্যবহার এবং অব্যবহার এই সূত্রটা কিন্তু ল্যামার্কের। এই সূত্রে তিনি কি বলেছিলেন, এই সূত্রে বলেছিলেন যে মানুষ যে অঙ্গের ব্যবহার যত বেশি করবে সেই অঙ্গগুলো তত বেশি কার্যকর হবে, এবং যে জিনিসগুলো ব্যবহার করবে না সেগুলো কিন্তু আস্তে আস্তে লুপ্তপ্রায় হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি ল্যামার্কের অঙ্গের ব্যবহার, যে ল্যামার্কের মতে যে অঙ্গের ব্যবহার যত বেশি হবে সেই অঙ্গ তত অ্যাক্টিভ হবে। ওকে, সেই অঙ্গ বেশি কার্যকর হবে, এবং অপরদিকে অঙ্গের ব্যবহার যদি না হয় তাহলে সেটা কিন্তু আস্তে আস্তে লুপ্তপ্রায় হয়ে যাবে। অপরদিকে অঙ্গের ব্যবহার ঠিক মতো না হলে সেটা আস্তে আস্তে লুপ্ত হয়ে যাবে।
বা ধীরে ধীরে লুপ্ত প্রায় হবে। বোঝা গেল? তাহলে এটাই কিন্তু ল্যামার্কের ব্যবহার এবং অব্যবহারের সূত্র, যেটা কি যে অঙ্গ তুমি যেটা তুমি যত বেশি ব্যবহার করবে সেটা তত বেশি অ্যাক্টিভ হবে, সেটা তোমার তত বেশি সুবিধা হবে, এবং অপরদিকে যেগুলোর ব্যবহার কম হবে সেটা কিন্তু কালক্রমে আস্তে আস্তে লুপ্ত প্রায় হয়ে যাবে। ঠিক আছে, এটাই গেল ল্যামার্কের অঙ্গের ব্যবহার এবং অব্যবহারের সূত্র। নেক্সট আছে 9 নাম্বার, কি বলছে? পায়রার বায়ুথলির অভিযোজনগত দুটি গুরুত্ব লেখো। পায়রার বায়ুথলির অভিযোজনগত দুটি গুরুত্ব লেখো। কি হবে? এই যে অভিযোজনগত বৈশিষ্ট্য পায়রার বায়ুথলিতে, এটা কি করে? পায়রাকে ওড়ার সময় ওর শরীরে কি প্রবণতা প্রদান করে, অর্থাৎ শরীরকে হালকা রাখতে সাহায্য করে। ঠিক আছে, বায়ুথলি পায়রা শরীরকে হালকা রাখে, যার ফলে কি ও উঠতে সুবিধা হয়। এবং কি হবে? এই বায়ুথলির ফলে পায়রার দেহে যে পেশি থাকে, এই পেশিগুলো কিন্তু ঠান্ডা থাকে, এবং কি এই ওড়ার সময় কিন্তু পাখি এই বায়ুথলির জন্যই কিন্তু ওর ভারসাম্যটা বজায় রাখতে পারে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে পায়রার বায়ুথলির বৈশিষ্ট্য কি হবে? যে এই পায়রা যখন উড়বে, এই বায়ুথলিটি কি হবে? পায়রার দেহটাকে হালকা করবে, যার ফলে পায়রা যার ফলে কি হবে? পাখিটা উঠতে পারবে এবং কি পেশি ঠান্ডা থাকে। ওকে, এবং কি ওড়ার সময় পায়রার দেহে ভারসাম্য বজায় রাখে। আরো বলতে পারি যে ভারসাম্য বজায় রাখে। ঠিক আছে, বোঝা গেল? এই গেল পায়রার বায়ুথলির অভিযোজনগত বৈশিষ্ট্য। নেক্সট, সুন্দরী গাছের লবণ সহনের জন্য দুটি অভিযোজন পদ্ধতির উল্লেখ করো। এই সুন্দরী গাছে যে ওরা যে লবণ সইছে, এটার জন্য ওদের কি কি অভিযোজনগত বৈশিষ্ট্য হয়েছে? 1 নাম্বার আমরা বলতে পারি লবণ গ্রন্থি আছে ওদের ওখানে। কি? লবণ গ্রন্থির উপস্থিতি, যেটা কি করে? এই যে লবণ যে গ্রহণ হচ্ছে, এটা কি লবণ গ্রন্থি তো আছে ওখানে, এবং কি করে? এটা অতিরিক্ত যে লবণ, সেটা কিন্তু এই লবণ গ্রন্থি ত্যাগ করে দিচ্ছে। তার মানে এটা একটা ওর অভিযোজনগত বৈশিষ্ট্য, যে লবণ গ্রন্থি থাকায় অতিরিক্ত লবণটা গাছ থেকে বের করে দিচ্ছে। আরেকটা আমরা কি বলতে পারি? এখানে কি থাকে? নিউম্যাটোফোর, মানে কি শ্বাসমূলের উপস্থিতি। এই শ্বাসমূলের উপস্থিতি যেটা কি করে? এই শ্বাসমূল গুলো কি মাটির উপরে উঠে আসে, মূল তো মাটির নিচে থাকে, কিন্তু এইরা কি এই সুন্দরী গাছের শ্বাসমূল অভিকর্ষের বিপরীত দিকে আসে, উপরের দিকে উঠে আসে, যার ফলে ওরা কি করে? বায়ুর থেকে সরাসরি অক্সিজেন গ্রহণ করে। এবং এটা কি করে? যার ফলে কি হয়? এখানে কাদাযুক্ত মাটিতে ওদের শ্বাসকার্য চালানোর জন্য একদম পারফেক্ট। বোঝা গেল? তাহলে এই সুন্দরী গাছের লবণ সহনের যে অভিযোজনগত বৈশিষ্ট্য, সেটা আমরা কি বলবো? একটা লবণ গ্রন্থির উপস্থিতি, এবং আরেকটা কি শ্বাসমূলের উপস্থিতি। ক্লিয়ার? নেক্সট, এবার আমাদের 11 নাম্বার কোয়েশ্চেন, প্রাকৃতিক নির্বাচনবাদ একটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। প্রাকৃতিক নির্বাচনবাদটা কি? আমরা জানি পরিবেশে বিভিন্ন রকম প্রতিকূলতা থাকে, বিভিন্ন রকমের কন্ডিশন থাকে। এবার এই প্রতিকূলতাকে জয় করে কেউ কেউ নিজে জয়ী হয়, এবং অপরজন কি হয়? এই প্রতিকূলতার মধ্যে নিজেকে জয়ী করতে না পেরে পৃথিবী থেকে বিলুপ্ত হয়। ঠিক যেমন মনে করো, রাস্তায় যখন আমরা কোনো কুকুর টুকুরদের খাবার দিই, আমরা তো সবাইকে খাবার দিচ্ছি, কিন্তু তাদের মধ্যে দেখবে কোনো কুকুর সেই মোটা, কোনো কুকুর কিন্তু সেই রোগা। তার মানে কি এটা যে মোটা তাকে আমি গিয়ে বেশি করে খাইয়ে আসছি, যে রোগা তাকে আমি খাওয়াচ্ছি না? এটা তো না। এবার যখন কেউ খেতে দেয়, রাস্তাতে সব কুকুর একসাথে থাকে, এবার সবাইকে খেতে দিচ্ছি, তাদের মধ্যে কি হচ্ছে? কেউ কিন্তু বেশি খাচ্ছে, কারোর সঙ্গে মারপিট করে কেউ বেশি খাচ্ছে, আবার কেউ কিন্তু কম খাচ্ছে। তার মানে কি এই যারা যুদ্ধে জয়ী হচ্ছে, এই যারা নিজেদেরটা বুঝে নিচ্ছে, তারাই পৃথিবীর বুকে উত্তীর্ণ হচ্ছে, এবং তারাই কিন্তু পৃথিবীতে টিকে যাচ্ছে। কিন্তু অপরজন যারা জয়ী হতে পারছে না প্রকৃতির বুকে, তারা কিন্তু আস্তে আস্তে পৃথিবীর থেকে অবলুপ্ত হয়ে যাচ্ছে, পৃথিবী থেকে বিদায় নিচ্ছে। এটাই হচ্ছে প্রাকৃতিক নির্বাচনবাদ, অর্থাৎ প্রকৃতিতে যে জয়ী হবে সে পৃথিবীর বুকে টিকে থাকবে, এবং যে জয়ী হবে না সেও কিন্তু পৃথিবী ছেড়ে চলে যাবে। এটা কিন্তু যে কোনো কিছু,
ক্ষেত্রেই কিন্তু এটা হয়। তাহলে আমরা কি বলতে পারি, এই প্রাকৃতিক নির্বাচনবাদ এটা কার তত্ত্ব? এটা ডারউইনের থিওরি, এটা ডারউইনের থিওরি। এটা আমার ডারউইন তত্ত্ব। এখানে তাহলে আমরা কি বলি প্রাকৃতিক নির্বাচনবাদে? যারা পৃথিবীর বিভিন্ন প্রতিকূলতাকে অতিক্রম করে জয়ী হয় তারা পৃথিবীর বুকে টিকে থাকে। তারা পৃথিবীর বুকে টিকে থাকে এবং যারা উত্তীর্ণ হয় না, তারা পৃথিবী থেকে চিরকালের জন্য বিদায় নেয়। তারা পৃথিবী থেকে বিদায় নেয়। এটাই কি? এটাই হচ্ছে প্রাকৃতিক নির্বাচনবাদ, অর্থাৎ প্রকৃতি নিজেই কিন্তু নিজেরটাকে বেছে নিচ্ছে। ঠিক আছে, এখানে কিন্তু কারো হাত নেই। ওকে, এটাই হচ্ছে প্রাকৃতিক নির্বাচনবাদ। বোঝা গেল? এবার আমরা দেখব 12 নাম্বার কোয়েশ্চেন। জীব জগতে সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ দাও। আমি একটু আগে পার্থক্যতে বললাম যে পার্থক্য হিসাবেও আসে, এরকম ভাবেও কিন্তু আসে। তাহলে সমবৃত্তীয় অঙ্গটা কি? যেসব অঙ্গের কাজ একই কিন্তু কি আলাদা? এদের গঠনটা কিন্তু ওদের আলাদা, কিন্তু গঠন আলাদা, তাদের সমবৃত্তীয় অঙ্গ বলে। যেমন কি হবে, এখানে আমরা এক্সাম্পল কি দিব সমবৃত্তীয় অঙ্গে? পাখির ডানা ও পতঙ্গের ডানা। এখানে আমরা কিন্তু এক্সাম্পলই কিন্তু চেয়েছে। তাহলে আমি কি বলবো এখানে? পাখির ডানা ও পতঙ্গের ডানা। ঠিক আছে, বোঝা গেল? এবং আরো লিখতে পারো যদি একটু ভালো মতো করতে চাও, যে এই সমবৃত্তীয় অঙ্গ কিন্তু আমাদের এই অভিসারী বিবর্তনকে সমর্থন করে। ক্লিয়ার? নেক্সট কি বলছি? ঘোড়ার বিবর্তন ইতিহাসে 4টি প্রধান জীবাশ্ম পূর্বপুরুষের নাম সময়ের পর্যায়ক্রমে সাজিয়ে লেখো। মানে এই যে জীবাশ্মগুলো কোনটার পর কোনটা আসছে, এটা পরপর তোমাকে সাজিয়ে লিখতে বলছে। মানে সবচেয়ে আদি পূর্বপুরুষ কি হবে? এটা হবে আমাদের ইওহিপ্পাস। ইওহিপ্পাসের পর আমাদের কি আছে? ইওহিপ্পাসের পর আমাদের আছে মেসোহিপ্পাস। ইওহিপ্পাসের পরে কি হবে আমাদের? মেসোহিপ্পাস। তারপরে আমাদের কি হবে? মেরিচিপ্পাস। তারপর কি হবে আমাদের? প্লায়োহিপ্পাস। তারপর আমাদের হবে হচ্ছে কি? আমাদের ইকুয়াস। ঠিক আছে, বোঝা গেল? এটা হচ্ছে আমাদের পূর্বপুরুষের পর্যায়ক্রমে এটা, যে সবচেয়ে পুরাতন আমাদের ইওহিপ্পাস, তারপর হচ্ছে মেসোহিপ্পাস, তারপর মেরিচিপ্পাস, তারপর প্লায়োহিপ্পাস, তারপর ইকুয়াস। এটা হচ্ছে আমাদের আধুনিক, এবং এটা কিন্তু সবচেয়ে আমাদের প্রাচীনতম ঘোড়ার পূর্বপুরুষ। ক্লিয়ার? এবার নেক্সট 14 নাম্বার কি বলছে? ওয়াকটাল এবং চক্রাকার নৃত্যের মধ্যে তফাৎ কি? আমরা জানি মৌমাছিরা তাদের খাবার সন্ধানের জন্য, মানে খাবারের সন্ধান বোঝানোর জন্য কিন্তু 2 রকমের নৃত্য করে। একটা কি? একটা হচ্ছে আমার চক্রাকার নৃত্য। এটা কি চক্রাকার নৃত্যটা? যেটা কিনা ওদের খাদ্যের উৎস যদি 100 মিটারের মধ্যে হয়। ঠিক আছে,
খাদ্যের উৎস যদি 100 মিটার এর মধ্যে হয়, তাহলে ওরা কি করবে? তাহলে ওরা এই চক্রাকার নৃত্য প্রদর্শন করবে। কিন্তু ওয়াগল নৃত্যটা কি? ওয়াগল নৃত্যটা হচ্ছে, এটা হচ্ছে ইংরেজি 8 অক্ষরের মতো। এটা কি? ইংরেজি 8 অক্ষরের মতো হয়, ঠিক আছে? ইংরেজি 8 অক্ষরের মতো। যদি কি? যদি খাবারের উৎস 100 মিটারের থেকে দূরে হয়, ঠিক আছে? এখানে কি? যদি খাবার উৎস 100 মিটারের দূরে হয়। মনে থাকবে কি বললাম? তাহলে চক্রাকার নৃত্য আর ওয়াগল নৃত্য। চক্রাকার নৃত্য যদি ওদের খাবারের উৎসটা 100 মিটারের মধ্যে হয়, তাহলে ওরা চক্রাকার নৃত্য প্রদর্শন করবে। কিন্তু যদি ওদের খাবারের উৎস 100 মিটার থেকে দূরে হয়, তাহলে কিন্তু ওরা ইংরেজি 8 অক্ষরের মতো নৃত্য প্রদর্শন করবে, যেটা কিনা আমরা বলবো ওয়াগল নৃত্য। বোঝা গেল? নেক্সট এন্ড লাস্ট কোশ্চেন যেটা আমাদের আছে, ঘোড়ার বিবর্তনে 4টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো যা পরিবর্তন হয়েছে। কি পরিবর্তন হয়েছে ওদের? হ্যাঁ, ঘোড়ার বিবর্তনে ওদের দেহের আকার কিন্তু বড় হয়েছে। দেহের আকারে ওদের পরিবর্তন হয়েছে, ঠিক আছে? যেটা কি হয়েছে সেটা কিন্তু ওদের ছোট থেকে বড় হয়েছে। নেক্সট কি হয়েছে? ওদের দাঁতের গঠনে পরিবর্তন হয়েছে। দাঁতের গঠনে পরিবর্তন হয়েছে। তারপর কি? ওদের পায়ের আঙ্গুলের সংখ্যা হ্রাস পেয়েছে। কি? পায়ের আঙ্গুলের সংখ্যা হ্রাস। সংখ্যা হ্রাস। এবং 4 নাম্বার কি বলতে পারি? শক্ত তৃণভূমিতে দৌড়ানোর জন্য ওদের কিন্তু খুরের আবির্ভাব হয়েছে। কি? খুরের আবির্ভাব, ঠিক আছে? খুরের আবির্ভাব। এই যে এগুলোই আমরা বলতে পারি 4টা বৈশিষ্ট্য। যে ঘোড়ার যে বিবর্তন, এই যে ঘোড়ার ক্রমটা আমরা দেখলাম, ইওহিপ্পাস, মেসোহিপ্পাস, মেডিচিপ্পাস, প্লায়োহিপ্পাস আর ইকুয়াস, এই যে ক্রমটা, এদের মধ্যে কি কি পরিবর্তন হয়েছে বিবর্তনের জন্য? যে ওদের দেহের আকারের পরিবর্তন হয়েছে, দাঁতের গঠনে পরিবর্তন হয়েছে, পায়ের আঙুলের সংখ্যা হ্রাস পেয়েছে, এবং শক্ত ভূমিতে দৌড়ানোর জন্য ওদের পায়ের আঙুলে কি খুরের আবির্ভাব হয়েছে। এই গেল 4টা পরিবর্তন। এবার দেখো এই কোয়েশ্চেন গুলো তোমাদের ভালো মতো লিখতে হবে। আমি তোমাদের বলে দিলাম, এবার এই কোয়েশ্চেন এগুলো কিন্তু পয়েন্ট হিসাবে, এগুলোর ভেতরে কিন্তু তোমাদের 1-2 লাইন করে লিখতে হবে, কারণ তোমরা মাধ্যমিক দিবে বা তোমরা নিশ্চয়ই এরকম নর্মাল ভাবে ছেড়ে চলে আসতে পারবে না। যেগুলো আমি বললাম তোমরা এগুলো গুছিয়ে ভালো মতো একটা নোট বানাবে, যেন পরীক্ষার আগের দিন তোমাদের খুঁজতে না হয়, তখন যেন একটা খাতার থেকে তোমরা পড়ে ফেলতে পারো। বোঝা গেল? তো এই ছিল আজকের এই 15টা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো সবাইকে থ্যাংক ইউ। আজকের মতো এই অবধি। ভালো বাড়িতে সবাই দেখো, আমি কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের 2 মার্কসের কোশ্চেন তোমাদের বলে দিচ্ছি কোনগুলো ইম্পর্টেন্ট। এই কোশ্চেনগুলোর উপর তোমার বাড়িতে ভালো একটা নোট বানাও, একটা খাতা বানাও, যেন পরীক্ষার আগের দিন তোমাদের কোনো রকম টাইম ওয়েস্ট না হয়। ওই খাতা থেকেই যেন তোমরা একদম রিভিশনটা করে ফেলতে পারো। তো এরপর আমি তোমাদের নেক্সট চ্যাপ্টারের উপর দেবো। তো ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাড়িতে মন দিয়ে কিন্তু পড়াশোনা করো, এবং সবাই কোশ্চেনগুলো নিয়ে খাতার মধ্যে লিখে ফেলো, যেন পরে আর কোনো রকমের প্রবলেম না হয়। ঠিক আছে? তো চলো, টাটা সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।